অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টাকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কাল সাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এবং ডাক্তার জাহিদ। 15 আগস্ট ধানমন্ডি 32 সহ বিভিন্ন স্থানে ঘটা অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত। সমন্বয়ক সার্জিসের মন্তব্য, শ্রেণীকক্ষে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 21 জনে। শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেল 4টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন 4 জন উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক জ্বালানি সচিব ফজলুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন 4 জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হল 21 সদস্যের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমের রিপোর্টকে অতিরঞ্জিত উল্লেখ করে ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরেজমিন প্রতিবেদনের কথা বলেছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী ভারতে আগামী 17 আগস্ট হতে যাওয়া গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। প্রধান উপদেষ্টা দিল্লির এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা জানান। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করার বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে এই ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকান্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার
পিরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 4 আগস্ট শহরের 7 মাথায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় শিক্ষক সেলিম হোসেন নিহত হন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশু সহ 650 জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে 400 জনের, আর 250 জনের মৃত্যু হয়েছে 5 থেকে 6 আগস্টের মধ্যে। নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক, নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করেছে জাতিসংঘ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ। জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলাসা করেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ে সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইউনূস এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। বহু নির্যাতনের কাল সাক্ষী বিতর্কিত আয়নাঘরের মাস্টার মাইন্ড অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন। বিস্তারিত গালমান শফি রিপোর্টে। বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরা আদালতে অবস্থান নেন। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানায়। জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার। রিমান্ডে না নেওয়ার আবেদন করে তিনি বলেন, মামলাটির সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। আদালত শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। 8/7/24 নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 15 আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে বহুল আলোচিত এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। বিতর্কিত আয়নাঘর এর মাস্টারমাইন্ড মনে করা হয় তাকে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা।
নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জানান খুব দ্রুত বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন এখনো বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা বলেন তিনি। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব দিতে আপনাদের। ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ডাক্তার AZM জাহিদ হোসেনকে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, 2016 সালে বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসনকে জাতীয় নির্বাহী কমিটি এবং অন্যান্য যে কমিটি গঠন ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতা বলে জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটিতে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। আরও নানা কর্মসূচি পালন করে দলটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকালে শহরের পোস্ট অফিস সড়কে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সহ অন্যান্যরা। খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তফিকুল ইসলাম সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে টঙ্গী মৃত্যুবাড়ি আহসান উল্লাহ সরকার মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। এতে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার স্বৈরা শাসন ফেরাউন নমরুদকেও হার মানিয়েছে। সকালে কুষ্টিয়ার মিরপুর বাস স্ট্যান্ডে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এই শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পিয়াস মাহমুদ, রায়হান ও মামুন হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 15 আগস্ট ধানমন্ডি 32 সহ কিছু জায়গায় যা ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই সমন্বয়ক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 15 আগস্ট ধানমন্ডি 32-এ কয়েকজনকে নাজেহাল করার ভিডিও ও ছবি ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনার জন্য অনেকে নিন্দাও জানিয়েছেন। এ নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ শোক পালন করতে চাইলে তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। তবে একজন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় শোক সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্ররা। শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তিনি আরও জানান, 5 আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম গঠন করা হয়নি। অনেক ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না। যখন জনগণের ভোটাধিকার নাই, জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না, যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে, তোষামত করে, টাকা দিয়ে এই কাজটি করতে পারে, যে মনোনয়নটি নিতে পারে, তাহলে সে এমপি। তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে। আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না। আওয়ামী লীগের যারা সরাসরি ছিল, যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে, প্রত্যেকজন দায়ী। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত। সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ, আমরা যেন ক্লাসে ফিরে যাই। কোথাও অনিয়ম হলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে আসবে বলেও জানান তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গেল 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত 11 লাখ কোটি টাকা। আমদানি এবং রপ্তানির আড়ালে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারাই পাচার করেন বিপুল পরিমাণ অর্থ, যা দিয়ে তৈরি করা যেত 35টি পদ্মা সেতু। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আন্তর্জাতিক আইন মেনে এসব অর্থ ফেরত আনার পাশাপাশি অর্থ পাচারকারীদের বিচার করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। থেমে নেই অর্থ পাচার। দেশ থেকে টাকা পাচারের ইতিহাস একেবারে নতুন না হলেও অতীতের সব রেকর্ড ভেঙেছে গেল 15 বছরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 15 সাল পর্যন্ত 7 বছরে পাচার হয়েছে প্রায় 5 লাখ কোটি টাকা। পরের 8 বছরে প্রতি বছর গড়ে 75,000 কোটি টাকা করে আরও প্রায় 6 লাখ কোটি টাকা পাচার করেছেন প্রভাবশালীরা, যার বড় অংশই গেছে কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ 10টি দেশে। যেটা বাংলাদেশ থেকে তারা হিসাব করে, এটা শতকরা 80 ভাগই কিন্তু শুধু ট্রেড মিসপ্রাইসিং। এর বাইরে আমাদের যে হুন্ডি হাওলা মাধ্যমে যেটা করা হচ্ছে,
যেটা আমাদের রেমিটেন্সের ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে যেটা নাকি নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু এটার মধ্যে তেমন নাই। অপ্রাতিষ্ঠানিকভাবে এই ডলারটা আসছে না, কিন্তু টাকাটা এখান থেকে পরিবারের কাছে চলে যাচ্ছে, যেটা নাকি বিভিন্ন ধরনের দুর্নীতির টাকা। বেনামি মালিকানা প্রতিষ্ঠান তৈরি করে তার মাধ্যমে ইনখেলাপি ব্যাংক অর্থ জালিয়াতি, ব্যাংক সুইন্ডলিং থেকে শুরু করে বিভিন্ন অর্থ পাচার করে থাকেন। তারাই হচ্ছে এর সাথে জড়িত। অর্থাৎ তাদের কাদের কথা বলছি, যারা হচ্ছে প্রভাবশালী, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমরা যদি অর্থ পাচারকে মধ্যম পর্যায়ে, ন্যূনতম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে যে টাকা আমরা IMF থেকে ফেরতযোগ্য, মানে সুদ সহ ফেরতযোগ্য লোন নিলাম, তার 3 গুণ কমপক্ষে, প্রায় 4 গুণ আমরা কিন্তু সঞ্চয় করতে পারতাম প্রতি বছরই। বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য জেনেও নীরব ছিলেন আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা। পাচারকৃত অর্থ ফেরতের চেষ্টা দূরে থাক, তাদের নাম জানানোর চেষ্টা করেননি সরকারের মন্ত্রীরা। এই পরিবর্তিত প্রেক্ষিতে নতুন বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা প্রত্যাশা করছি, ছাত্র জনতা প্রত্যাশা করছে, তার অংশ হিসাবে যে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, তার মধ্যে হচ্ছে যে BFIO, জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন, CID, অ্যাটর্নি জেনারেল অফিস, প্রতিষ্ঠানগুলো যাদের উপরে এটা নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রতিরোধের ক্ষমতা। এখানে সদক্ষ আছেন, কিন্তু তারা অনেক সময় করতে পারেন না রাজনৈতিক চাপের কারণে, কারণ এগুলোর সাথে যারা জড়িত তারা তো রাজনৈতিকভাবে শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন কানুন মেনেই দেশে ফেরত আনা সম্ভব পাচার হওয়া টাকা। সেই সঙ্গে সরকার চাইলে কারসাজির মূল হোতাদের ফেরত আনতেও মিলবে আন্তর্জাতিক সহায়তা। আমরা যদি তৎপর হয়ে সরকারের সদিচ্ছা থাকে যে ধরাছোঁয়ার বাইরে আর থাকা যাবে না, তখন যারা পাচার করেছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে যে দেশেই হোক, এখন পৃথিবীর প্রায় সব দেশই কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, সেই হিসাবে আমাদেরকে তারা সহযোগিতা করতে বাধ্য, যদি যথাযথ পক্ষে অনুসরণ করা হয়। আমরা জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে, টরন্টো থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এরা বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি কিনেছে, অ্যাকাউন্টসে রেখেছে। এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, তারা কিন্তু যে কাজটা করার কথা ছিল, তো সেটাও তো আমরা তো ঠিকমতো করিনি। সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের কার কত টাকা রয়েছে সেই তথ্য জানতে সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার শিক্ষার্থীদের বাজার তদারকিতে বেরিয়ে এলো ফ্রিজ ভর্তি মরা মুরগি। বেরিয়ে এসেছে নানা অনিয়মের তথ্য। জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে মাছের বাজারে বিক্রেতারা ইলিশের দাম কম বললেও ক্রেতারা বলছেন এখনও তার নাগালের বাইরে। কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। শিক্ষার্থীদের বাজার তদারকিকে তাই সুফল হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ড্রেসিং করে ডিপ ফ্রিজে থরে থরে সাজানো মুরগি। রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে সাপ্লাই দেওয়ার কথা থাকলেও ছাত্রদের বাজার তদারকিতে বেরিয়ে এলো মূল রহস্য। মূলত অসুস্থ এবং মরা মুরগি জবাই করে রাখা হতো এখানে। হাতে নাতে ধরা পড়ে কারওয়ান বাজারের এই দোকানি, সাথে সাথেই 50,000 টাকা জরিমানা। পাশাপাশি দোকানটি সিলগালা করে দেয় ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফ্রিজে মাল রাখি আমরা, আমাদের হোটেল সাপ্লাই মাল রাখতে আমরা বললেস রাখি, উইন্স রাখি, মুরগি রাখি, এটার জন্য জরিমানা হচ্ছে। ওনারা মৃত মুরগি এবং দুর্বল মুরগি কেটে ওটা এখানে রাখেন এবং এটা পর্যায়ক্রমে দোকানে দোকানে বিক্রি করে, যেগুলো হোটেল রেস্টুরেন্ট। এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি, তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মাছের বাজারেও নানা অনিয়ম। বিক্রেতারা বলছেন ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। গত সপ্তাহে বেচছি এটি 1400 টাকা কেজি, এখন বেচতেছি 1200 করে। কমে নাই, আমি যে মাছ কিনছি গত সপ্তাহে 1100 টাকা, এগুলো 1300 টাকা কিনছি। ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনাদেরকে একবারে মাছের দিকে অন্ততপক্ষে যাতে একটু নজর দেন, যাতে অন্ততপক্ষে আগামীতে ইলিশ মাছ যাতে আমরা সবাই একটু হইলেও খাইতে পারি আর কি। এত বছর তো আর এটা থেকে বঞ্চিত আমরা। মুদিবাজারে দাম কমেছে চিনি আর ভোজ্য তেলের। অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দর। তবে কেজিতে 3 থেকে 4 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল।
দেশ সরকার পরিবর্তন হওয়ার পর সরকার পাঠিয়ে যাওয়ার গাড়ি করে চলানো একটু গন্ডগোল ছিল, এই জন্য চালা বাজার একটু বাড়ছিল। তারপর ওটা নিয়ন্ত্রণ এখন আসে না। চিনির দাম 5 টাকা কমছে, তেলের সরবরাহ ভালো, গায়ে লেখা থেকে 30-40 টাকা 5 লিটার কম বিক্রি হয়েছে। সবজির বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ সবজির দাম। তবে ক্রেতারা বলছেন, ছাত্রদের বাজার তদারকির সময় দাম ঠিক থাকলেও তারা চলে গেলেই অনেকেই বাড়িয়ে দিচ্ছেন দাম। আশা করি যে সব সময় এরকমই থাকুক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মেয়র, চেয়ারম্যান, ইউপি সদস্য সহ অন্য জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় মিলছে না নাগরিক সুবিধা। চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে বাগেরহাটের 3 পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ 75টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান মেম্বাররা অফিস না করায় স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। মেম্বার 5 তারিখের পরে আসে না, মেম্বার চেয়ারম্যানরা আসে না, সচিব সাহেব নিয়মিতই আসে। আমি তো আসি অফিসে, আমাদের সচিব সাহেব আসে, সেবা এখনো কার্যক্রম চালু হয়নি। বলতেছি কি যে আপনারা চেয়ারম্যান এখন সিলেক্ট হওয়ার পর আপনারা আসেন। মানুষজন এসে এসে ফিরে ফিরে যাচ্ছে, সব কাজই বন্ধ ছিল। জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘ 1-2 মাস ধরে ঘুরতেছি, কিন্তু এখানে পৌরসভায় আছি, এখানে মেয়র সাহেব নাই, কোনো কাউন্সিলর নাই, আমি আমার সেবা পাচ্ছি না। মানুষ ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ সব কিছুই পাচ্ছে না। মানুষ খুব ভোগান্তিতে আছে। আমরা এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে চাই। কর্মস্থলে অনুপস্থিতিদের তালিকা পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে একটা তথ্য চেয়েছিল, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সংক্রান্ত আমরা তথ্যগুলো পাঠিয়েছি। স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করব, যাতে বর্তমানে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের যে সমস্যা হচ্ছে সেটি সমাধান করা যায়। প্রায় 1041 জন জনপ্রতিনিধি রয়েছেন বাগেরহাটে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের। দ্রুত সংকট সমাধানে দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকালের আবহাওয়া বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্ক বার্তায়। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। তীব্র ভাঙন চলছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার নদীতে। ঘরহারা শত শত পরিবার। মানবেতর দিন কাটছে নিঃস্বদের। ঝুঁকে পুনরা সরিয়ে নিচ্ছেন বাড়িঘর। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারিতে চলছে ব্রহ্মপুত্রের ভাঙন। রাজারহাট, উলিপুরের 5টি ইউনিয়নে, তিস্তা ও ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরীতে দুধকুমারও ভাঙছে। চিলমারিতে ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতভিটা ও ফসলি জমি। নিঃস্ব শত শত পরিবার। বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অনেকে। ঝুঁকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। নদীর ভাঙনি খুব, বুঝছেন? আমার আবার ফসল জমি, পাট, ধান যা ছিল সম্পূর্ণ নদী নিয়ে গেছে গা। নদী অর্ধেক নিয়ে গেছে গা, বাড়ি ঘর আর অর্ধেক মাসে চাপাই থুইছি। ঘরটা রাখবো যে জায়গায়, সেই জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি। যে বাড়িতে বসে রয়েছি, এখন যদি মনে করেন যে কোনো দিকে বুদ্ধি নাই পাই, বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। সরকার তো আমাদের কথা শোনে না, কারণ সরকার কি শুনবে? সরকার আমাদের এই উত্তরবঙ্গে কোনো একটা প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানের লোভে সরকার এই কাজটা করে দিবে। সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। প্রায় 50টা ফ্যামিলির মতো ঘর বাড়ি ভেঙে তারা আশ্রয়হীন হয়ে গেছে। যে অবস্থা চলতেছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা 1 সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলছিলাম যদি এমার্জেন্সি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তারপরেও হয়তো বা
এই ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারলে হয়তো আমাদের এই গরিব দুঃখী মানুষগুলো এই নদী ভাঙন গৃহহীন থেকে বাস্তবিকহীন থেকে অন্তপক্ষে তারা বাঁচতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি কাজের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে স্থায়ী কাজ। হাটবাজার বা প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, সেসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়াও বেশ কিছু ভাঙন আছে যা আমরা অবজারভেশন রেখেছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। প্রতি বছর নদী ভাঙলেও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেয়া। অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টাকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের। বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলায় সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা 650, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক তথ্য। বহু নির্যাতনের কাল সাক্ষী আলোচিত আয়নাঘরের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এবং ডাক্তার জাহিদ। 15 আগস্ট ধানমন্ডি 32 সহ বিভিন্ন স্থানে ঘটা অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত। সমন্বয়ক চার্জিসের মন্তব্য, শ্রেণীকক্ষে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।